পদ্মজা পর্ব ৮। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস, লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। তার এক হাতে দই, অন্য হাতে পিঠা, চুল সরাতেও পারছে না। তখন কোথা থেকে এলো আমির। আমির এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার চলে গেল। পদ্মজা মনে মনে বলল, কি চমৎকার মানুষ আপনি। নূরজাহানের ঘরের সামনে এসে দেখে দরজা ভেজানো। অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকতেই বিস্ময়কর দৃশ্য তার চোখে পড়ল। পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জ্বলজ্বল করছে। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়লেন। তা পদ্মজার চোখ এড়াল না। নূরজাহান ক্ষুব্ধ হয়ে বললেন, তুমি এই নে কেড়ে আইছ? আমি কইছি আইতে। নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। পদ্মজা দইয়ের মগ আর পিঠার থালা টেবিলের ওপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। নূরজাহান বললেন, তোমার হৌরি কইলেই হইব? আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আসা মানা, হেটা তোমার হৌরি জানে না। পদ্মজা মাথা নত করে বলল, মাপ করবেন। নূরজাহান বললেন, যাও, বাড়াইয়া যাও। পদ্মজা চঞ্চল পায়ে বেরিয়ে এলো, দরজার বাইরে এসে থমকে দাঁড়ালো। মনে মনে ভাবল, ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? মাথায় ঠুকছে না কিছুই। আনমনে হেঁটে নিজের ঘরে চলে এলো পদ্মজা। এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে তা ভাবতে লাগল। প্রথম রাতে কেউ তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখেছিল চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে। রুম্পা ভাবির সঙ্গে দেখা হলো। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করলেন। দরজার ওপাশে কেউ ছিল। সবকিছু ঝাপসা লাগছে। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম ভুলে গিয়েছিল। যখন মনে পড়ল কেটে গেছে অনেকটা সময়, দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে গেল রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা আর আমিনা মাছ কাটছেন। পদ্মজা ভয়ে বুক কাঁপতে কাঁপতে রান্নাঘরে ঢুকল। ফরিনা বললেন, অহনাহনের সময় হয়েছে তোমার, আসিলা কই? পদ্মজা নতজানু হয়ে বলল, ঘরে। ফরিনা বললেন, আমিল তো বাইরে বাড়িয়া গেছে অনেকক্ষণ হইল, তুমি ঘরে কি করতেছিলা? স্বামী বাড়ির থাকলে ঘরে থাহন লাগে, নাইলে বউদের খালি রান্দা ঘরে শোভা পায়, এই কথা কি তোমার মায় কয় নাই? পদ্মজা চুপ করে দাঁড়ালো। চুলার থেকে কিছুটা দূরে কয়েকটা বেগুন পড়ে আছে। পদ্মজা দা নিয়ে বেগুন হাতে নিতেই ফরিনা বললেন, বেগুন লইছ কেরে? পদ্মজা বলল, আজ ভাজবেন না? ফরিনা বললেন, জাফর আর হের বউ তো গেলই গা, এখন কাল লাইগা করাম, আর কেউ বেগুন খায় না। পদ্মজা বেগুন রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা মাছ কাটতে কাটতে বিরক্ত ভঙ্গিতে বললেন, ঘরে গিয়ে বইয়া থাও। পদ্মজার চোখে জল ভরে উঠল। ঢোক গিলে বলল, আর হবে না। আমিনা বিদ্রুপের সুরে বলল, তোমারে কইছে না এইহান থেক্কা যাইতে? যাও না কেরে, যতদিন আমরা আসি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতাইবা না। পদ্মজা আমিনার কথায় আহত হল। সে কখন দায়িত্ব নিতে চেয়েছে? আমিনার কথা শুনে ফরিনা চোখ গরম করে বললেন। ফরিনা বললেন, আমার ছেঁড়ার বোরে আমি মারাম, কাটাম, বকাম, তোমরা কোনোদিন হ্যাল লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা পাথর হয়ে গেল। সে সেই শুরু থেকে ফরিনাকে ভয় পায়, তাই আর টু শব্দ করল না। পদ্মজা অনুসন্ধানী চোখে ফরিনার দিকে তাকালো। মনে হলো এই মানুষটারও দুই রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করছে, আবার কেউ শয়তান কিন্তু ভালোর মুখোশ পরে আছে। কিন্তু কেন? কিসের এত ছলনা? কে ভালো আর কে শয়তান? ফরিনা বললেন, কারাইয়া আসো কেন? যাও, ঘরে যাও তুমি। পদ্মজা বলল, গিয়ে কি করব আম্মা? কোনো সাহায্য লাগলে বলুন না। পদ্মজা কাজে সাহায্য করার জন্য রীতিমতো অনুরোধ করছিল। কিন্তু ফরিনা আবারও বললেন, তোমারে যাইতে গইছি, যাও তুমি ঘরে যাও। পদ্মজা আর কথা বাড়াল না, ধীর পায়ে জায়গা ত্যাগ করল। এদিক ওদিক হেঁটে ভাবতে লাগলো কার ঘরে যাবে। হঠাৎ লাবণ্যের কথা মনে পড়তেই সেদিকে এগিয়ে গেল। বিকেলে টিভি দেখে মেয়েটা, নিশ্চয়ই এখনো দেখছে। লাবণ্যের ঘরে ঢুকতেই লিখন শাহর কণ্ঠ ভেসে এলো। পদ্মজা টিভির দিকে তাকিয়ে দেখল লিখন শাহ অভিনীত ছায়াছবি চলছে। চলে যেতে ঘুরে দাঁড়াতেই লাবণ্য ডাকল। লাবণ্য বলল,
ওই ছেমরি, যাস কই, এইদিকে আয়। পদ্মজা লাবণ্যের পাশে বসতেই লাবণ্য 2 হাতে গলা জড়িয়ে ধরে বলল, তা ভাইয়ের সঙ্গে সারাদিন থাকুস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? পদ্মজা বলল, তোর দাভাই আমাকে না ছাড়লে আমি কি করব? লাবণ্য হেসে বলল, ঘুষি মেরে সরাই দিবি। পদ্মজা বলল, হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। লাবণ্য জিজ্ঞেস করল, দাভাইরে ডরাস? পদ্মজা বলল, একটুও না। লাবণ্য বলল, সত্যি? পদ্মজা বলল, মিথ্যে বলবো কেন? লাবণ্য বলল, একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। পদ্মজা বলল, আমি রাগতেও দেব না। লাবণ্য হেসে ফেলল। টিভি থেকে তাকিয়ে বলল, লিখন সার মতো মানুষে ফিরাইয়া দাওনের সাহস খালি তরই আছে, আমার জীবনেও হইত না। পদ্মজা চুপ রইল। লাবণ্যই বলে যেতে লাগল, এই ছবিটা আমি এখন নেয়া 6 বার দেখছি। লিখন শাহ তার নায়িকার অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজন রে, তারে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখন শাহর প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখন শাহ মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সঙ্গেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা কি বলছিস? বিয়ার আগে ভাবতাম যার সঙ্গে বিয়ে হবে তাকেই ভালোবাসব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। লাবণ্য বলল, ও বাবা, লাইলি আসছে। যা, আমি মজা করছি। আমি কেন চাইব আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক? লিখন শাহ আমার, শয়নে স্বপ্নে আমি তার লগে সংসার পাতি। পদ্মজা হেসে বলল, আব্বাকে বল লিখন শাহকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে। লাবণ্য বিরক্ত গলায় বলল, বিয়া এমনিও দিয়ে দিব, কয়েকদিন পর মেট্রিকের ফল। আমি যে ফেল করা মেয়ে খবর আমি তো জানি, পুরা গ্যারামও জানে। পদ্মজা সান্ত্বনা দিয়ে বলল, কিছু হবে না, পাশ করবি। রানিয়াপা কোথায়? লাবণ্য বলল, কি জানি কই বইয়া রইছে। চুপ থাকে হন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখন শাহ। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কানতে মনে চায়। বলতে বলতে লাবণ্য কাঁদতে শুরু করল। পদ্মজা ওড়নার আঁচল দিয়ে লাবণ্যের চোখের জল মুছে দিয়ে টিভির দিকে তাকালো। দৃশ্যে চলছে, লিখন শাহ ঠোঁট কামড়ে কাঁদছে, ঘোলা চোখ আরও ঘোলা হয়ে উঠছে, ভাঙচুর করছে ঘরের জিনিসপত্র। তার মা বোন ছোট ভাই ভয়ে গুটি সুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ল লিখন শাহর পায়ে, আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ল সে। তার মা ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে পাগলামি থামাতে বলল। লিখন শাহ আর্তনাদ করে বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন তুলি আমাকে ভালোবাসল না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজতে লাগল, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন পদ্মজা আমাকে ভালোবাসল না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। চোখের কোণায় অশ্রু জমল পদ্মজার। সে আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে কিছু ঢুকল না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা কিছু না বলে উঠে গেল। দরজার সামনে আমিরকে দেখতে পেয়ে ধোক করে উঠল তার বুক। পরে মনে হলো, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত চমকানোর কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু এগিয়ে দিয়ে বলল। আমির বলল, ঘরে, রান্নাঘরে কোথাও পেলাম না, মনে হলো লাবণ্যের ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? বাসন্তী ঠোঁটে লাল লিপস্টিক মাখছিলেন। প্রেমা প্রান্ত মুগ্ধ চোখে তাকিয়ে আছে। দুজনই বাসন্তীকে মেনে নিয়েছে। তার চালচলন, কথাবার্তা আলাদা, যা ছোট দুটো মনকে আনন্দ দেয়। তারা আগ্রহ ভরে শুনছে প্রতিটি কথা। বাসন্তী প্রেমাকে বললেন, তুমি লাগাইবা? প্রেমা উচ্ছ্বাসে মাথা নাড়ল। সে আরও কাছে বসল। বাসন্তী তার ঠোঁটে টকটকে লাল রঙের লিপস্টিক গাঢ় করে ঘষলেন। এবার প্রান্তর দিকে তাকিয়ে বললেন, তুমিও লাগাইবা আব্বা? প্রান্ত বলল, জি। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে দেখে তারও ইচ্ছে করছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দিতে উবু হতেই ঘর থেকে ছুটে এলো পূর্ণা। সে প্রান্তকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে বলল, তোর হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন? কতবার বলেছি এই বজ্জাত মহিলার কাছে না ঘেঁষতে? পূর্ণাকে ভয় পান বাসন্তী। হেমলতা বলেছেন, দুর্ঘটনার পর থেকে মেয়েটা খিটখিটে হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কারো কথা শোনে না।
পদ্মজা চলে যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে, তাই বাসন্তী যথাসম্ভব এড়িয়ে চলেন। কিন্তু আজ আক্রমণ সরাসরি এসে পড়ল। বাসন্তী কাটা কাটা গলায় বললেন, এই শিক্ষা পাইছ তুমি? গুরুজনদের সঙ্গে এমনে কথা কও? পূর্ণা গর্জে উঠল, আপনি চুপ থাকেন, খারাপ মহিলা, বুড়া হয়ে রংঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। অবাক চোখে তাকিয়ে দেখল হেমলতাকে। অগ্নিদৃষ্টি ছুঁড়ে তাকিয়ে আছেন তিনি। পূর্ণার দৃষ্টি নরম হয়ে এলো, মাথা নিচু করল। হেমলতা কঠিন কণ্ঠে বললেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। পূর্ণা ফোপে ফোপে বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। হেমলতা বললেন, করতে হবে, উনার এই বাড়িতে অধিকার আছে। পূর্ণার দাঁত চেপে বলল, আমি খুন করব এই মহিলাকে। রাগে কাঁপছিল তার শরীর। হেমলতা কেঁপে উঠলেন। এ কি শুনছেন তিনি? মেয়েটা কেন এমন হলো? তিনি কি পদ্মজার শূন্যতায় ডুবে গিয়ে পূর্ণাকে অবহেলা করছেন? এখনই সামলাতে হবে। তিনি নরম কণ্ঠে কথা বলতে চাইলেন, কিন্তু পূর্ণার পরের কথায় আগুন জ্বলে উঠল। পূর্ণা ফোঁস করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সঙ্গে এক বাড়িতে থাকতে ঘেন্না লাগে আমার। হেমলতার দেহ কেঁপে উঠল, বুক ধড়ফড় করছে। ছুটে গেলেন বাঁশবাগানে, হাতে এক গাছি মাসের কচি নিয়ে ফিরে এলেন। বাসন্তী ভয় পেয়ে দ্রুত পূর্ণাকে আগলে দাঁড়ালেন। অনুরোধ করে বললেন, এত বড় ছেড়িটারে মেরো না, ছোট মানুষ বোঝে না। হেমলতা ধমকে উঠলেন, আপা সরেন, ও খুব বেড়ে গেছে। পূর্ণা বাসন্তীর স্পর্শে বিরক্ত হল, ঠেলে সরিয়ে দিল তাকে। সঙ্গে সঙ্গে হেমলতা কচি দিয়ে তার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে মাটিতে শুয়ে পড়ল। হেমলতা আবার উঠতে গিয়েছিলেন, কিন্তু বাসন্তী ছুটে এসে ঢেকে দাঁড়ালেন। বাসন্তী বললেন, এমনে যুবতী ছেড়িদের মারতে নাই, আর মাইরো না, আজকে ছাইড়ে দাও। প্রেমাপ্রান্ত কোনায় গুটিসুটি মেরে কাঁপছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কচি ফেলে দিয়ে লাহাড়ি ঘরে ঢুকে গেলেন। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ক্ষোভ ঝরল মুর্শেদের দিকে। কেন তিনি বাসন্তীর অতীত ফাঁস করলেন? তাই তো পূর্ণা আজ মুখ খুলে আঘাত করার সুযোগ পাচ্ছে। এই সংসারটা একেবারেই ওলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। চোখ ভরে এলো জলে। সব কষ্ট যদি মিলিয়ে যেত, আগের মতো যদি হতো সব কিছু। কত শক্ত কঠিন মানুষও কি জীবনের কোনো এক সময় এসে দুর্বল হয়ে যায়, কোনো দিশা খুঁজে পায় না? আমির বিছানায় বসে উপন্যাস পড়ছিল। মনের ভেতর ঘুরপাক খাচ্ছে পদ্মজার কথা। আর মাত্র 6 দিন পর প্রকাশ হবে পদ্মজার মেট্রিক পরীক্ষার ফলাফল। তারপরই তাকে নিয়ে ঢাকা যাবে, এই সিদ্ধান্ত আমির পাকা করে ফেলেছে। যদিও ফরিনা বেগম কিছুতেই রাজি নন, কিন্তু আমিরের জেদ অটুট। নিজের বউকে রাজধানীতে নিয়ে গিয়েই পড়াশোনা করাবে, এটাই তার প্রতিজ্ঞা। হঠাৎ গোসলখানার ভেতর থেকে চিৎকার ভেসে এলো। আমির বই ফেলে দৌড়ে গেল দরজার দিকে, মুহূর্তেই ধাক্কা মেরে ভেতরে ঢুকল। পদ্মজা শাড়ি দিয়ে কাঁপা শরীর ঢেকে দাঁড়িয়ে আছে। চোখ বড় বড় হয়ে ভয়ের ছাপ ফুটে উঠেছে। আমির তাড়াহুড়ি করে জানতে চাইল, কি হয়েছে? পদ্মজা ভয়ে কাঁপা গলায় বলল, ওখানে ওখানে কে যেন ছিল, আমাকে দেখছিল। আমির পদ্মজার ইশারা করা দেওয়ালের দিকে তাকালো। সত্যি, ডান পাশের দেওয়ালে একটা ইঁট সরানো। সকালের সময় তো ইঁটটা ঠিকঠাক ছিল। পদ্মজা কাঁপতে কাঁপতে আবার বলতে লাগলো, কাপড় পাল্টাতে গিয়েছিলাম, হঠাৎ চোখ পড়ল ওইখানে। তারপরই দেখি দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করতেই সরে গেল। আমির কোনো কথা না বলে এগিয়ে এসে পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিল। নরম স্বরে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। তারপর মুহূর্তেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমির স্তব্ধ। কেন এত তাড়া করে চলে গেল আমির? সে কি জানে কে এই নোংরা কাজটা করছে? নাকি যার আশঙ্কা সে করছে, আমিরও তাকে চিনে ফেলেছে? পদ্মজার বুক কেঁপে উঠল। তড়িঘড়ি করে কাপড় পাল্টে বেরিয়ে এলো।
এদিকে আমির সোজা রিদওয়ানের ঘরের দিকে ছুটল। রিদওয়ান তখন নিশ্চিন্তে পানি খাচ্ছিল। আমির ঝড়ের মতো ঢুকে বুকের শার্ট মুঠো করে ধরল, দাঁত বের করে চিৎকার করে উঠল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। রিদওয়ান ক্ষিপ্ত কণ্ঠে বলল, শার্ট ছাড়। আমির গর্জে উঠল, ছাড়ব না। কি করবি তুই? আমার বউয়ের দিকে নজর দিবি আর আমি চুপ থাকব? রিদওয়ান থামাতে চাইল। প্রমাণ আছে তোর কাছে? আমির চেঁচিয়ে উঠল, কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না নাকি? রিদওয়ান এবার রাগে দাঁত চেপে বলল, আমির মুখ সামলা, গালাগালি করবি না। আমির আগুন চোখে তাকিয়ে বলল, করব। তোকে কি করবে? রিদওয়ান আবার হুমকি দিল, শেষবার বলছি, শার্ট ছাড়। এই কথার উত্তরে আর দেরি করল না আমির। ঝটকা মেরে রিদওয়ানের নাকে মুখে ঘুষি বসালো। রিদওয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল। ঘর মুহূর্তেই চিৎকার, ধাক্কাধাক্কি আর ভয়ঙ্কর উত্তেজনায় ভরে গেল। বাড়ির লোকজন ছুটে এলো রিদওয়ানের ঘরে। চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। কারো চোখে রাগ, কারো চোখে আতঙ্ক, কিন্তু আমির আর রিদওয়ানের লড়াই যেন থামার নয়। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিয়েছে মাত্র আমির রিদওয়ানকে টেনে হিচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবুও শুনলি না। রিদওয়ান দুই হাতে আমিরকে ধাক্কা মেরে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমির আলমারির সঙ্গে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে রিদওয়ানের দিকে তেড়ে এলো। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ালেন। নূরজাহান চিৎকার করে বললেন, কি হইছে তোদের? তোর এমন করতাসোস কেন? আমির গর্জে উঠল, দাদু সরে যাও, মাদার বাচ্চারে আমি মেরে ফেলব। রিদওয়ান দাঁত চেপে বলল, তুই কি ভালা মানুষের বাচ্চা? আমির নূরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে উদ্যত হল। ঠিক তখনই মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ উঠল, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারের দিকে এক ঝলক তাকিয়ে শান্ত হওয়ার চেষ্টা করল, কিন্তু পরক্ষণেই জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করছে? পদ্মজা গোসল করছিল আর ও লুকিয়ে লুকিয়ে সেটা দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন আগুন ঝরছে। ফরিনা, আমিনা রানীসহ হাওলাদার বাড়ির মহিলারা ছিছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? আমির চিৎকার করে বলল, প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলি। বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গেছিলি। রিদওয়ান দাঁত কিড়মিড় করে বলল, তুই অপবাদ দিবি না। আমির গর্জন করল, তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। মজিদ হাওলাদার প্রশ্ন করলেন, তুমি কি করে নিশ্চিত যে ছেলেটা রিদওয়ানই ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? আমির মাথা উঁচু করে বলল, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা রিদু, কারণ আমার আগে থেকেই ও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। কি শুনছে সে? ফরিনা দুঠোঁট হাঁ করে মুখে হাত দিলেন, চোখে আতঙ্ক। আমিনা তীব্র স্বরে বলল, আপা, আমি আগেই কইছিলাম এই ছেড়ি বিনাশিনী, এই ছেড়ের রূপ আগুনের লাকান। এই ছেড়ির জন্য এখন বাড়ির ছেড়েদার ভেজাল হইতাছে। আমির আমিনার কথা উপেক্ষা করে মজিদের দিকে তাকিয়ে বলল, আব্বা, আপনি এর বিচার করবেন না আমি ওরে মেরে ফেলব? আর আম্মা, এর পরেও বলবা পদ্মজাকে এই বাড়িতে রেখে যেতে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা। মনে রেখো, পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না। আব্বা, তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সঙ্গে ঢাকা না যায়। মজিদ হাওলাদার গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যেখাবে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সঙ্গে আসো, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আমির পদ্মজার হাত শক্ত করে ধরে বলল, কসম, আর কখনো তোমাকে এমন পরিস্থিতিতে পড়তে দেব না। খুশির অশ্রু ঝলমল করে উঠল পদ্মজার চোখে। সে আমিরের হাত আরও শক্ত করে ধরে জানিয়ে দিল, আমি আপনাকে বিশ্বাস করি, আমি আপনাকে ভালোবাসি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। হাওলাদার বাড়ির রান্নাঘরে টকবক করে হাঁড়ি চড়ছে। মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে। লতিফা, যাকে সবাই ছোট করে লুতু বলে ডাকে, সে মাছ কাটছে। ফরিনা ভাত বসিয়ে নিজের মতো গজরাচ্ছেন। ফরিনা বললেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে, সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে। মরণ হয় না কেন আমার? মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাইতে গাইতে
রান্নাঘরের আশপাশে ঘুরছিল। ফরিনার কথাগুলো তার কানে গেল, সে গুরুত্ব দিল না, বরং মৃদু হাসি ফুটল ঠোঁটে। কতবার এসেছে সাহায্য করতে, কিন্তু ফরিনা তাড়িয়ে দিয়েছেন। অথচ এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা চুপি চুপি রান্নাঘরে ঢুকে বলল, আম্মা, আমি সাহায্য করি? ফরিনা চোখ কুঁচকে বললেন, এই ছেড়ি, তুমি এত বেয়াদব কেড়ে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না। পদ্মজা ভ্যাবাচাক্কা খেয়ে বলল, না মানে আপনি তো বলছিলেন কেউ সাহায্য করে না। ফরিনা রেগে উঠলেন, তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? পদ্মজা মৃদু কণ্ঠে বলল, মেঝে ঝাড়ু দিয়ে দিই। ফরিনা কঠিন স্বরে বললেন, তোমারে কইছি আমি, তুমি যাও এন থেকে, যাও কইতেছি। পদ্মজা গুমড়ে গিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। লাবণ্য নেই, আমির নেই, কার ঘরে যাবে? হঠাৎ মনে পড়ল রানী আছে। রানীর ঘরের দিকেই হাঁটা দিল, কিন্তু হঠাৎ কানে ভেসে এলো আজানের সুর। পা থেমে গেল। নামাজের সময়। পদ্মজা ফিরে এলো নিজের ঘরে, নামাজ পড়ল, সূরা ইয়াসিন শেষ করল। জানলা বন্ধ করতে গিয়ে হঠাৎ চোখে পড়ল রানী। অন্ধকার নামছে চারদিক, অথচ রানী জঙ্গলের ভেতরে ঢুকছে। চোরের মতো চারপাশ দেখে দেখে অদৃশ্য হয়ে গেল সে। পদ্মজার বুক ধরফর করতে লাগল। আজ সে এ রহস্যের শেষ দেখবেই। দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ল। সদর ঘরের দরজায় হঠাৎ লাবণ্যের মুখোমুখি হল। লাবণ্য জিজ্ঞেস করল, কিরে, কই যাস? পদ্মজা চমকে উঠে বলল, এই তো এইখানেই। কোথায় ছিলি? আচ্ছা, পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার পেছন পানে তাকালো। মনে মনে ভেবে নিল, নিশ্চয় দা ভাইকে আনতে গেছে। পদ্মজা তাড়াহুড়ো করে প্রথমবারের মতো বাড়ির পেছনের পথে গেল। ডান পাশে বিশাল পুকুর, কালো জল থই থই করছে। সামনের পুকুরের মতো স্বচ্ছ নয়। এরপর শাকসবজির ক্ষেত পেরিয়ে জঙ্গলের সামনে পৌঁছল। এখান থেকে স্পষ্ট দেখা যায় সদর ঘরের জানালা। চোখ আটকে গেল রুম্পা ভাবির জানালায়। গ্রিল ধরে দাঁড়িয়ে কেউ তাকিয়ে আছে। হ্যাঁ, রুম্পা। জানালার পর্দা সরিয়ে হাত নাড়ল। মনে হলো রুম্পা যেন কিছু বলতে চাইছে, কোনো রহস্যময় ইঙ্গিত লুকিয়ে আছে তার চোখে। হঠাৎ পিছন থেকে কণ্ঠ ভেসে এলো, ভাবি, এইনে রাতের বেলা কি করেন? পদ্মজা কেঁপে উঠল। ঘুরে দেখল মদন। পদ্মজা আমতামতা করে বলল, হাঁ, হাঁটতে এসেছিলাম। মদন সন্দেহ ভরা চোখে বলল, এই রাতের বেলা? পদ্মজা কণ্ঠ শক্ত করে বলল, বিকাল থেকেই, এখন ফিরে যাচ্ছিলাম। মদন এগিয়ে এসে বলল, চলেন একসঙ্গে যাই। জায়গাটা ভালো না ভাবি, আপনি হয়েছেন সুন্দর মানুষ, জিন ভূতের আছর পড়ব। পদ্মজা শীতল স্বরে বলল, আপনি যান, আমি আসছি। মদন কুটিল হাসি দিয়ে জিজ্ঞেস করল, আর কি করবেন এই নে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। বুকের ভেতর কেমন শিরশিরে স্রোত বয়ে গেল। অদ্ভুত, এই জঙ্গল যেন বাকি সব জঙ্গলের চেয়ে আলাদা, যত্নে বেড়ে ওঠা। রানীকে কোথাও দেখতে পেল না, কিন্তু মদনের সঙ্গে না গেলে যদি সে বাড়িতে কিছু বলে দেয়, তখন কত প্রশ্ন, কত মিথ্যে। পদ্মজা গভীর নিঃশ্বাস নিয়ে মনে মনে ঠিক করল, মদনের সঙ্গে বাড়ি অবধি যাবে, তারপর আবার চুপিসারে ফিরে আসবে। মদন কোনোভাবেই পদ্মজাকে একা রেখে যেতে চাইছিল না। সে বলল, রাইতের বেলা একলা থাকবেন, আমার কামই আপনার আরে দেখে রাখা। পদ্মজা বিরক্ত হয়ে বলল, আমি একটু হাঁটবো এদিকে, আপনি যান, এদিকে তো আলো জ্বলছে, উনিও এখন আসবেন। আর আপনার পা তো কাদায় মাখা, ধুয়ে আসুন। মদন নিজের পায়ের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা, তাইলে আমি ধুয়েইতাছি, বেশিক্ষণ লাগবো না। পদ্মজার ঠোঁট কামড়ে জোর করে হাসল। আচ্ছা, আসুন। মদন চলে যেতেই পদ্মজার স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বুকের কাঁটা নেমে গেল। ঠিক তখনই বাড়ির পেছনে দেখতে পেল আমিরকে। আমির আলগো ঘর পেরিয়ে তার দিকে আসছে। পদ্মজা চুপচাপ দাঁড়িয়ে রইল। আমির হেসে বলল, পদ্মবতী কি আমার জন্য অপেক্ষা করছে? পদ্মজা মৃদুস্বরে বলল, বোধহয় করছি। আমির ভ্রুকুচকে বলল, বোধহয় কেন? পদ্মজা বলল, ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম।
আপনি নামাজ পড়েছেন? আমির মাথার টুপিটা দেখিয়ে বলল, এই যে মসজিদ থেকে আসলাম। পদ্মজার চোখ এদিক ওদিক ঘুরতে লাগল। রানীর কথা মাথায় ঘুরছে। হঠাৎই আমির পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। পদ্মজা তড়িঘড়ি করে চারপাশে তাকালো, কেউ দেখে ফেলবে কিনা। সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, ছাড়ুন, কেউ দেখবে। আমির কণ্ঠ নরম করে বলল, কেউ দেখবে না, এদিকে কেউ নেই। সে পদ্মজার ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল। পদ্মজার শরীর শিউরে উঠল। কাঁপতে কাঁপতে সে ছুটে বেরিয়ে এসে বলল, আপনি ঘরে যান। আমির হতাশ কণ্ঠে বলল, আচ্ছা চলো। পদ্মজা ঠোঁট কামড়ে বলল, আপনি যান, আমি আসছি। আমির জিজ্ঞেস করল, কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা চোখ নামিয়ে বলল, আলগো ঘরে যাব, আপনি যান, নয়তো আম্মা খুঁজবে, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব। আমির কপাল কুঁচকে বলল, আমিও থাকি? পদ্মজা অনুরোধ করল, আপনি ঘরে গিয়ে বসেন, আমি যাব আর চলে আসব। আমির নিরুপায় হয়ে ভেতরে চলে গেল। সুযোগ পেয়ে পদ্মজা দ্রুত ছুটল অন্দরমহলের ডান পাশে। সেখানে হঠাৎ মুখোমুখি হলো রানীর। দুজনেই চমকে উঠল। রানী প্রথমে বলল, রাইতের বেলা এমনে ছুটতাছ কেন? পদ্মজা হাঁপাতে হাঁপাতে বলল, হাঁটতে বের হয়েছিলাম, জোনাকে দেখলাম তাই নিতে এসেছি। রানী কপাল কুঁচকে বলল, কই জোনাকি, নাই তো। পদ্মজা বলল, একটু আগেই ছিল। রানী গলা নরম করে বলল, রাইতের বেলা একলা থাকবা কেন, আসো ঘরে যাই। পদ্মজা হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল, তুমি সন্ধ্যার আগে কোথায় গিয়েছিলে আপা? এদিক দিয়ে কোথাও ছিলে, কিন্তু এখানে তো জঙ্গল। রানীর মুখ লাল হয়ে উঠল, হাসি চাপল, কিন্তু চোখে অস্বাভাবিক অস্থিরতা। সে বলল, আরে আমি ওষুধ খুঁজতে এসেছিলাম। পদ্মজা বিস্মিত হয়ে বলল, কি ওষুধ? রানী তড়িঘড়ি বলল, তুমি চিনবা না, চলো, মেলা রাইত হয়ে গেছে। সে সরে যেতে লাগলো, যেন পালিয়ে যাচ্ছে। পদ্মজা পিছু নিল। ঘরে ফিরতেই আমির প্রশ্ন ছড়ল, কাহিনী কি বলো তো? পদ্মজা গম্ভীর স্বরে বলল, বিশ্বাস করবেন? আমির মুচকি হেসে বলল, তোমার কথা বিশ্বাস করব না, এ হয়? পদ্মজা একদমে সব বলল। রানী আপা প্রায় জঙ্গলে যায়, আমি নিজে দেখেছি জানালা থেকে। আজ অনুসরণ করলাম, মদন এসে পড়ায় ভেতরে ঢুকতে পারিনি। পরে সরাসরি জিজ্ঞেস করলাম, বলল ওষুধ আনতে যায়। কিন্তু বিশ্বাস হচ্ছে না, প্রায়ই কেন কেউ ভোরে বা রাতে ওষুধ আনতে যাবে? আমি স্তম্ভিত হয়ে বলল, আব্বাকে বলতে হবে। পদ্মজা তাড়াতাড়ি বলল, এখন না, আগে নিজেরা অনুসন্ধান করি, যদি সমাধান না পাই তখন বলবো। আমির গম্ভীর মুখে মাথা নাড়ল, ঠিকই বলেছ, তবে অবশ্যই কোনো কারণ আছে। মহিলারা ভয়ে জঙ্গলে যায় না, অথচ রানী যায়, বড় কিছু আছে, আমরা পিছু নেব। পদ্মজা বলল, কাউকে কিছু বলবেন না এখন, অনুরোধ। আমির হাসল, পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, বলবো না। পদ্মজা বিরক্ত হয়ে বলল, আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন। আমির মজা করে বলল, এতে পাপ তো নেই। পদ্মজা বলল, খাওয়ার সময় হয়েছে, চলুন। আমির হেসে বলল, তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। পদ্মজা অবাক হয়ে বলল, আমি তো খয়েরি শাড়ি পরিনি। আমির ফিসফিসে করে বলল, পুরো কথা শোনো, কালো রঙে আরও আবেদনময়ী লাগে। পদ্মজা লজ্জা লুকিয়ে হেসে বলল, কিন্তু আপনি সবসময় আকর্ষণীয়। আমির উল্লসিত হয়ে বলল, সত্যি? কতদিন পর প্রশংসা করলে, ইয়া আল্লাহ। দুজনের ফিসফিসে হাসি ঠাট্টার মাঝেই হঠাৎ হুড়মুড় করে ঢুকে পড়ল লতিফা। পদ্মজা আমির দুদিকে সরে গেল। আমির ধমকে উঠল, লতু, কতবার বলেছি না বলে ঘরে ঢুকবি না? আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করল, আমির কথাগুলো রাগ দেখিয়ে বললেও আসলে তার কণ্ঠে রাগের সুর নেই, যেন ইচ্ছে করেই কঠিন হতে চাইছে, অথচ হয়ে উঠছে না। পদ্মজার হাসি পেয়ে গেল। এদিকে লতিফার মুখ শুকিয়ে দরজার চিপায় পড়ার মতো হয়ে গেছে। সে তো আমিরকে ভীষণ ভয় পায়। কাঁচুমাচু গলায় বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে। পদ্মজা ভক্তির সঙ্গে নূরজাহানের পা টিপে দিচ্ছিল। তার আসল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া। সকাল থেকে বারবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। মদন কিছুতেই ঠকতে দেয়নি। তার এক কথা, নূরজাহান না বললে রুম্পার ঘরে কারও ঢোকার অধিকার নেই।
অগতে পদ্মজা নিরাশ হয়ে নূরজাহানের ঘরে এসে পা টিপা শুরু করল, যদি একটু পটানো যায়। ঘণ্টাখানেক ধরে পা টিপছে, হাত টন টন করছে ব্যথায়। নূরজাহান এসে ঘুমাচ্ছেন। কখন যে ঘুম ভাঙবে কে জানে। এভাবেই কেটে গেল আরও কিছু সময়। নূরজাহান চোখ মেলে তাকিয়ে ঘুমকাতুরে কণ্ঠে বললেন, এনহো আসো। পদ্মজা মৃদু হেসে বলল, হ্যাঁ। নূরজাহান বললেন, অনেকক্ষণ হইছে, যাও এন ঘরে যাও। পদ্মজার চোখে মুখে আঁধার নেমে এলো, কিন্তু পরক্ষণে মিষ্টি হেসে বলল, আপনার ভালো ঘুম হয়েছে? নূরজাহান বললেন, সে হইছে। পদ্মজা সাহস সঞ্চয় করে বলল, দাদু, একটা প্রশ্ন করি? নূরজাহান বললেন, করো। পদ্মজা দ্বিধাভরা গলায় বলল, রুম্পা ভাবিকে যেদিন দেখেছিলাম খুব নোংরা অবস্থায় ছিলেন। ওনাকে পরিষ্কার রাখার জন্য একটা মেয়ে দরকার, কিন্তু সব সময় মদন ভাইয়া পাহারা দেন। নূরজাহান তীক্ষ্ণ গলায় বললেন, ষাঁড়েল্লাহান শক্তি ওই ছেড়ির, হের লগে কেউ পারবে না, সবাই ডরায়। পদ্মজা বলল, তাই বলে সবসময় অপরিষ্কার থাকবে? নূরজাহান বিরক্ত গলায় বললেন, সবাই ডরায়, কেউ যাইব না, সাফ কইরা দিতে, তুমি বেহুদা কথা বইতেছ। নূরজাহানের কঠিন কণ্ঠের সামনে পদ্মজার আসল উদ্দেশ্যটা মুখে আনার সাহস হল না। মনে মনে নিজেকে শক্ত করে নিয়ে বলল, আমার মনে হয় আমি পারব, ভাবি আমাকে আঘাত করবেন না, যদি আপনি অনুমতি দেন। নূরজাহান তীব্র গলায় উঠলেন, পাগল হইছ ছিড়ি, কেমনে খামচেয়া ধরছিল মনে নাই? আর কথা কইও না, যাওয়েন তেকা। পদ্মজা ভয়ে আর কিছু বলার সাহস পেল না। ঘর ছেড়ে ধীর পায়ে বারান্দায় এসে দাঁড়াল। দোতলার বারান্দা থেকে আলগো ঘরের সামনে খালি জায়গাটা স্পষ্ট দেখা যায়। সেখানে গ্রামের মানুষের ভিড়, মোজেদ হাওলাদার বসে আছেন, লোকজনের সমস্যা শুনছেন, কাউকে অর্থ দিচ্ছেন, কাউকে ধান। এই দৃশ্য প্রায়ই ঘটে। পদ্মজার চোখ ভিজে এলো, মনে গর্বের শিয়রণ, তার শ্বশুর এমন মহৎ মানুষ। পূর্ণা মদিনী নদীর ঘাটে বসেছিল, স্রোতের দিকে তার দৃষ্টি স্থির। প্রান্তপ্রেমা স্কুলে গেছে, কিন্তু সে যায়নি। ইদানিং তার স্কুলে যাওয়াই হয় না, ভালো লাগে না। পদ্মজা চলে যাওয়ার পর থেকে সব কিছু থমকে আছে। পদ্মজার শূন্যতা সে কিছুতেই মানতে পারছে না। বাড়ির প্রতিটি কোণায় পদ্মজার স্মৃতি ভেসে ওঠে। এই ঘাটেই কত সময় দুজনে বসে গল্প করত। আজ সব শূন্য। পদ্মজা যেন তার মায়ের থেকেও বেশি প্রিয় ছিল। পদ্মজার প্রতিটি কথা এখনো কানে বাজে। এতদিন পেরিয়ে গেছে, তবুও এই শোক, এই শূন্যতা কাটাতে পারছে না সে। চোখে জল এসে গেল। ঠোঁট কামড়ে দুবার ডাকল, আপা, আপারে। দূর থেকে বাসন্তী দেখলেন পূর্ণাকে। জুতো খুলে আস্তে আস্তে পা টিপে এগিয়ে এসে তার পাশে বসলেন। পূর্ণা এক ঝলক তাকিয়ে দ্রুত চোখের জল মুছল। তীক্ষ্ণ দৃষ্টি মেলে প্রশ্ন করল, আপনি এখানে এসেছেন কেন? সেই সঙ্গে লক্ষ্য করল বাসন্তীকে আজ অন্যরকম লাগছে। কপালে টিপ নেই, ঠোঁটে লিপস্টিক নেই, চোখে কাজল নেই, থুতনির নিচে কালো তিন ফোঁটাও নেই, হাত ভরা চুড়িও নেই, শুধু দুটি সোনার চিকন চুড়ি। পূর্ণা জিজ্ঞেস করল, আপনি আজ সাজেননি কেন? বাসন্তী মৃদু হেসে বললেন, না সাজলে কি আমারে ভালা লাগে না? পূর্ণা কিছু না বলে চোখ ফিরিয়ে নিল। তবুও তার মনে হল এই মহিলার প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা। মুখে না বললেও বোঝা যায় বয়সের ছাপ ঢাকতে কোনো সাজের দরকার হয় না। বাসন্তী ধীরে বললেন, আমার সঙ্গে গপ করবা? পূর্ণা বিরক্ত হয়ে বলল, আমার ঠেকা পড়েনি। তবুও বাসন্তী তার পাশে ঘেঁষে বসলেন। পূর্ণা মুখ শক্ত করে কিছু কঠিন কথা বলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই বাসন্তী বললেন, আম্মা, আমি তোমার আব্বারের সত্যি ভালোবাসছিলাম, কিন্তু একটা ভুল করছিলাম। ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছিলাম, কিন্তু তোমার আব্বা মুখ ফিরিয়ে নিল। আমার আর কোনো গতি ছিল না। গ্রামের লোক নিয়ে এলাম, কিন্তু আমি জানতাম না আমার জন্য এত বড় ক্ষতি হবে তোমাদের।
তোমার আম্মার রতনের টুকরা, তার মতো মানুষ হয় না। আমি নিজ সন্তান, কোনোদিনও সন্তান হইব না, সেই শূন্যতা আমারে প্রতিদিন খায়। কিন্তু তোমাদের প্রান্তপ্রেমা যখন আমায় বড় আম্মা ডাকে, তখন বুক ভরে যায়। শুধু তোমার গুমোটো মুখটা আমারে কষ্ট দেয়। আমি তোমারে আম্মা ডাকতে কইব না, আমি শুধু চাই তুমি আমারে মাইনা নাও, বন্ধু ভাবো। তোমার পছন্দ না বলে আমি আর সাজব না। আমি কি কম সুন্দর, সাজতেই হবে? শেষটা রসিকতা করে হেসে বললেন তিনি। বাসন্তীর কথায় পূর্ণার মন নরম হল। তবুও শক্ত গলায় বলল, আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না। আপনি আপনার মতো থাকুন প্রেমা প্রান্তকে নিয়ে, আমি আমার মতো থাকব মাকে নিয়ে। আমার বন্ধুত্ব দরকার নেই। বাসন্তী চোখে জল নিয়ে হাসলেন, বললেন, তোমার চুল অনেক সুন্দর, খোলা রাইখো না, ভর দুপুরে বাইন্ধা রাখো। পূর্ণা চুল খোপা করতে করতে জিজ্ঞেস করল, আম্মা এখনো ঘুমে? বাসন্তী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ, পদ্মজার জন্যে কাঁদে দেখি, শরীর দুর্বল হয়েছে, এই জন্যে ঘুমায়। পূর্ণা উঠে দাঁড়াল। বাসন্তী বললেন, আমি রানছি, খাইলা না, এখন ভাত দিই? পূর্ণা ঠোঁট শক্ত করে বলল, পরে খাবো, বলে তাড়াহুড়ো করে ভেতরে চলে গেল। মায়ের ঘরে ঢুকে দেখল তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। চুল ছড়িয়ে আছে বালিশে, কেমন শুকিয়ে গেছেন। এতক্ষণ না খেলে তো আরও শুকাবেন। আপা থাকলে এখনই যত্ন করে খাওয়াতেন। পূর্ণা ঝুঁকে ডাকল, আম্মা, আম্মা। কোনো সাড়া নেই। আবার গায়ে হাত রেখে ডাকল, ও আম্মা, দুপুর হয়ে গেছে, ওঠো। হেমলতা চোখ খুললেন, ফ্যাকাশে চোখের মণি। উঠতে চাইতেই হাত কাঁপতে লাগল। পূর্ণা দিশাহারা কণ্ঠে বলল, কি হয়েছে আম্মা? হেমলতা ক্ষীণ স্বরে তাকিয়ে প্রশ্ন করলেন, কে তুমি? হেমলতার এহেন প্রশ্নে চমকে উঠল পূর্ণা। চাপা স্বরে অবাক হয়ে বলল, আম্মা। সেকেন্ড কয়েক পর হেমলতা তার চোখ ফিরিয়ে নিলেন। পূর্ণা কাঁপা গলায় জিজ্ঞেস করল, আমাকে চিনতে পারছো না? হেমলতা ধীরে বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হলো। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা অবাক চোখে তাকিয়ে রইল। হেমলতা তার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলেন, কি রে, কিছু জিজ্ঞেস করেছি না? পূর্ণা বলল, হয়েছে, দুপুরের আজান পড়বে। হেমলতা বিস্ময়ে ভরা স্বরে বললেন, এতক্ষণ ঘুমিয়েছি, আরও আগে ডাকতে পারলি না? পূর্ণা মাথা নিচু করে বলল, ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। হেমলতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পূর্ণা জবাব দিল, পড়েছি। হেমলতা প্রশ্ন করলেন, খেয়েছিস? পূর্ণা মাথা নাড়ল, না। হেমলতা কঠিন স্বরে বললেন, এরকম করে আর কতদিন চলবে, যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চুঁচো করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়? হেমলতা খুবলা চুল খোপা করে কলপাড়ে গিয়ে অজু করলেন। ঘরে ফিরে এসে দেখলেন পূর্ণা খাচ্ছে। তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খাওয়া শেষ করে থালা ধরে গুছিয়ে রাখল। রান্নাঘর থেকে বেরিয়ে দেখে উঠানের এক কোণে বাসন্তী চারা গাছ লাগাচ্ছেন। পূর্ণা দৃষ্টি ফিরিয়ে মায়ের ঘরে এলো। এসে দেখে হেমলতা জায়নামাজে বসে আছেন, কিন্তু তার মুখে গভীর উদ্বেগের ছাপ। পূর্ণা ধীরে ডাকল, আম্মা। হেমলতা চমকে তাকালেন। পূর্ণা দ্বিতীয়বার অবাক হল। চমকানোর মতো কি হল? হেমলতা দ্রুত নিজের অভিব্যক্তি গোপন করে স্বাভাবিক হলেন। জায়নামাজ ভাঁজ করে ধীরে সুস্থে পূর্ণাকে পাশে বসতে বললেন। পূর্ণা বসতেই হেমলতা ভারী কণ্ঠে বললেন, আপার প্রতি এত রাগ কেন বলতো? পূর্ণা ফিসফিস করে বলল, এখন রাগ নেই। হেমলতা ধৈর্য নিয়ে বললেন, প্রেমা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খালাম্মা ডাকবি? পূর্ণা এড়িয়ে যেতে চাইল। মাত্র ঘুম থেকে উঠলেন, আগে খাও, তারপর বলবেন। কিন্তু হেমলতা নরম স্বরে বললেন, আমি এখনই বলবো। কথাগুলো অনেকদিন ধরে জমে আছে।
আপা অন্য পরিবেশে বড় হয়েছে তাই একটু অন্যরকম, কিন্তু মানুষটা খারাপ না। সংসার চায়, পরিবার চায়। আমার বয়স বাড়ছে, একা সংসারটা না মুশকিল। আপা থাকলে আমার সঙ্গী হয়। তুই প্রেমাপ্রান্ত একদিন বিয়ে করে চলে যাবি, তখন আমারও একজন দরকার হবে। আর নিঃসন্তান বলেই আপার এত মায়া বাচ্চাদের প্রতি। আমি দেখেছি ও প্রেমাপ্রান্তর জন্য জান দিতে প্রস্তুত। তার মা নেই, বাবা নেই, আত্মীয় নেই, এ বাসে কোথায় যাবে? সতীন হলেই সে খারাপ, সৎমা হলেই সে খারাপ, এমন কোনো বাণী আছে? পূর্ণা অনেকক্ষণ চুপ রইল, তারপর ধীরে বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও একটু আগে বলেছেন আর সাজবেন না, তবু তার কথার ধরন আমার ভালো লাগে না। স আর ছ উচ্চারণ এলোমেলো করে কথা বলেন। হেমলতা মৃদু হেসে উঠলেন। পূর্ণা ওড়নার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছিল। হেমলতা তার মাথায় হাত রেখে বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা শেখাতে পারে, তুই কি বাসন্তী খালাকে শেখাতে পারবি না? পূর্ণার চোখ বড় হয়ে গেল। উনি শিখবেন? হেমলতা দৃঢ়ভাবে বললেন, অবশ্যই শিখবেন। পূর্ণা উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি? হেমলতা হেসে বললেন, বলেই দেখো। পূর্ণা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এখন যাব? হেমলতা মাথা নাড়ল। যা। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় এলেন। সেলাই মেশিনের সামনে বসলেন। অনেকগুলো কাপড় জমে আছে, সব শেষ করতে হবে। পূর্ণা উঠানে খুঁজেও বাসন্তীকে পায় না। এদিক ওদিক তাকাতে তাকাতে দেখে বাসন্তী কলপার থেকে হাত মুখ ধুয়ে ফিরছেন। পূর্ণার গলায় অজানা জড়তা। 2-3 বার ঢোক গিলে ডাকে, শুনুন। বাসন্তী দাঁড়ালেন, হেসে তাকালেন পূর্ণার দিকে। পূর্ণা এগিয়ে এসে বলল, আপনাকে আমি পড়াবো। বাসন্তী ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, কি পড়াইবা? পূর্ণা গম্ভীর কণ্ঠে বলল, আগে লাহারি ঘরের বারান্দায় আসেন। বাসন্তী কিছু না বুঝেও তার পিছু নিলেন। বারান্দা চৌকিতে পূর্ণা বসল, সামনের চেয়ারে বসলেন বাসন্তী। পূর্ণা গলায় ভার এনে বলল, আপনাকে আমি দন্তস্ব উচ্চারণ শেখাব। বাসন্তী হেসে বললেন, দন্ত ছ তো আমি পারি। পূর্ণা মাথা নেড়ে বলল, আপনি স না বলে ছ বলেন, শুনতে খারাপ লাগে। বলুন, দন্তস্ব। বাসন্তী জোর করে বললেন, দন্ত ছ। পূর্ণা বিরক্ত হয়ে বলল, হয়নি, আবার বলুন, দন্ত স। বাসন্তী এবারও বললেন, দন্ত ছ। পূর্ণা কপাল চাপড়ে বলল, আচ্ছা বলুন, সংসার। বাসন্তী বললেন, সংসার। পূর্ণা টুকরো টুকরো করে উচ্চারণ শোনাল, স অংসার। বাসন্তী চেষ্টা করে বললেন, স সং চ সার। বলতে বলতে বাসন্তী পূর্ণার মুখের এত কাছে চলে এলেন যে পূর্ণা বিরক্ত হয়ে বলল, ওপরে আসছেন কেন? দূরে বসুন না। বাসন্তী লজ্জিত ভঙ্গিতে সোজা হয়ে বসলেন। পূর্ণা আবার বলল, এবার বলেন, সন্তান। বাসন্তী একটু ভেবে উচ্চারণ করলেন, সন্তান। পূর্ণা হাততালি দিয়ে উঠল, ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন, সাজগোজ। বাসন্তী আত্মবিশ্বাসে বললেন, সাজগোজ। পূর্ণা মাথা নাড়ল, কিন্তু ঠোঁটের কোণে হাসি ফুটল। এদিকে দুপুরের খাবার খেতে হাওলাদার বাড়ির পুরুষেরা একসঙ্গে বসেছে। আলমগীর, খলিল সবাই উপস্থিত। শহর থেকে ফেরত এসেছে আমিরও, কারণ 2 দিন পরই আবার ফিরতে হবে। গরমে হাঁসফাঁস করছে সবাই। চারপাশে গাছপালা ভরপুর, তবুও বাতাস নেই। আমিনা, লতিফা অবিরাম হাত পাখা দিয়ে হাওয়া করছে। খাবার পরিবেশন করছে ফরিনা, রিনু আর পদ্মজা। পদ্মজা আমিরের থালায় গোশত দিতেই আমির ফিসফিস করে জিজ্ঞেস করল, তুমি কখন খাবে? পদ্মজা মুচকি হেসে বলল, আম্মার সঙ্গে। আমির বলল, এখন বসো। পদ্মজা দ্রুত ফিসফিস করল, জেদ ধরবেন না, অনুরোধ। মাছের তরকারি আনতে রান্নাঘরে ঢুকে আবার ফিরে এলো। চোখে চোখ পড়তেই আমির চোখ টিপল, ঠোঁট কামড়ে হাসল পদ্মজা। হাওলাদারমারির থালায় ঝোল দিতে গিয়ে পদ্মজা খেয়াল করল সে কতটা নিশ্চিন্ত আর ফুর্তিতে আছে। বয়স 35 ছুঁই ছুঁই, অথচ একবারও রুম্পার খোঁজ নিল না। বিস্ময়কর, বউয়ের জন্য কোনো মায়া নেই, এটা স্পষ্ট। রান্নাঘর থেকে রানী আর লাবণ্য দৌড়ে এসে বাপ চাচাদের পাশে বসল।
খাবার ফাঁকে ফাঁকে আলোচনা চলছে বেশিরভাগই রানীর বিয়ে নিয়ে। খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ইচ্ছে সবার। হঠাৎ রানী গড়গড় করে বমি শুরু করল। বিরক্তিতে সবাই থালা সরিয়ে নিল, প্রতিটি খাবার নষ্ট হয়ে গেল। আমিনা তড়বড়ি করে রানীকে ধরে নিয়ে গেলেন কলপাড়ে। লাবণ্য, পদ্মজা, নূরজাহান আর ফরিনা পিছু নিল। পুরুষেরা হাত ধুয়ে উঠে গেল। মুহূর্তেই বাড়ি জুড়ে হইচই লেগে গেল। কলপাড়ে বসে ক্লান্ত রানীর শরীর কাঁপছে। আমিনা হায় হুতাশ করে কাঁদছেন, আমার শরীর কি হইল? কয়দিন ধইরা খালি বমি করতেছে। জিনের আছড় লাগলো নাকি? কতবার কইছি যখন তখন বাইরে যাস না। লাবণ্য তথ্য দিল, আপা রাতে ছটফট করে, ঘুমোতে পারে না। আমিনা বুক চাপড়ে বিলাপ করছেন। নূরজাহান কাছে এসে চোখ বড় বড় করে প্রশ্ন করলেন, হেই শেরি, তোর শরীর খারাপ শেষ কবে হয়েছে? রানীর ঠোঁট কাঁপতে লাগল। ক্ষীণ স্বরে বলল, 2 মাস হবে। বলেই হঠাৎ থেমে গেল। চারপাশে সবাই তাকিয়ে আছে, চোখে সন্দেহ, মনের শখ। রানীর শরীর কাঁপতে লাগল। আমিনা মেয়েকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন, আমার সিঁড়ি তেমন না, ভুল বুঝতাছেন। নূরজাহান বজ্রকণ্ঠে বললেন, হেইডা কবিরাজ আসলে বোঝা যাবে। যদি এই সিঁড়ির জন্য বাড়ির অসম্মান হয়, কাইটা গাঙে ভাসায় দিমো, মনে রাইকো বউ। রানীর বুক ধড়ফড় করছে, চোখে অন্ধকার নেমে এলো। শরীর টলমল করে উঠল। মাথা ঘুরে হঠাৎই পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা হাহাকার করে উঠলেন, ও রানী!